টিভিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন। শুভ্র দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ, আরও যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। স্বাগত আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে। আলোচনায় যাচ্ছে আজকে আমাদের সাথে আগেই জানিয়েছি যুক্ত আছেন শওকত মাহমুদ এবং গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা, আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, ডক্টর ইউনূসের বক্তব্য ইস্যু আমরা সবাই জানি, আপনিও নিশ্চয়ই জানেন। প্রেস সচিব আবার বললেন যে 4 বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে, এই ধরনের কোনো বক্তব্য তিনি দেননি। বা আমি আসলে গোটা যেই সাক্ষাৎকার বা আজারবাইজানে গিয়ে কপ সম্মেলনে গিয়ে প্রধান উপদেষ্টার যেসব বক্তব্য, সেগুলোর আসলে একটা মূল্যায়ন চাচ্ছি, বা এই পরিস্থিতিতে এই বক্তব্যগুলো আসলে কিভাবে মূল্যায়ন করবেন? না, কপে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে মানে বিশ্ব নেতাদের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। তো সেটা নিশ্চয়ই আপনি জানতে চাচ্ছেন না? আপনি যেটার প্রসঙ্গ আনছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বিষয়ক যে অংশটুকু তিনি বলেছেন, সেই অংশটুকু যেটা নিয়ে আমাদের এখানে এখন তর্ক বা বিতর্ক তৈরি হচ্ছে, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা নিয়ে কথা বলেছেন। আপনি যদি আল জাজিরার ওই পুরো সাক্ষাৎকারটি ইংরেজিতে যে সাক্ষাৎকার দিয়েছে, আপনি যদি সেই সাক্ষাৎকারটি মনোযোগ দিয়ে শোনেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বিষয়ক প্রশ্ন উত্তরের ওই অংশটুকু যদি শোনেন, তাহলে ওইখানে দেখা যাবে যে একটা প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন বাংলাদেশের সংসদের মেয়াদ ছিল 5 বছর, সেই জায়গাটিতে তিনি বলেছেন যে এই মেয়াদকে 4 বছরে নিয়ে আসা হবে, অর্থাৎ একটা নির্বাচিত সরকারের মেয়াদকে 4 বছরে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে, তবে আমরা সেটা মনে করি না, আরো কমও হতে পারে, এবং আমরা সেটা মনে করি না, আমরা মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচনের ট্রেনের যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা আর থামবে না, এবং সেই ট্রেন যাত্রার মাঝে মাঝে আমরা সংস্কারগুলো করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে চাই। এখন এই কথার ব্যাখ্যায় আপনি বলতেই পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 4 বছরের কথা বলেছেন, আবার একই সঙ্গে আপনি যদি পুরো বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করেন, একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্য মেলান এবং সাক্ষাৎকার যিনি নিয়েছেন তার প্রশ্ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্তর শোনেন, তাহলে বোঝা যাবে, যদি নির্মোহ থাকি আমরা, তাহলে বোঝা যাবে যে তিনি তার বর্তমান সরকারের, অর্থাৎ এই সরকারের মেয়াদ 4 বছর হবে সেটা তিনি বলেননি বা বোঝাননি, কিন্তু তিনি যেভাবে বলেছেন সেইভাবে বলার থেকে কেউ ব্যাখ্যা করতে চাইলে, বিতর্ক করতে চাইলে সেই বিতর্কের সুযোগ আছে। আপনি যিনি সাক্ষাৎকার নিয়েছেন তার প্রশ্নের জায়গাটা যদি পরবর্তী প্রশ্নটি যদি শোনেন, তিনি বলছেন তার মানে কি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছর হবে বলছেন? ডক্টর ইউনূস বলছেন যে না, আমি সেটা বলছি না। এই যে 4 বছরের প্রসঙ্গটি সেই জায়গা থেকে এসেছে। তো আমি মনে করি না যে এর মধ্যে বড় কোনো সমস্যার কথা তিনি বলেছেন। সরকারের জায়গা থেকে বিএনপির যে বিএনপির প্রতিক্রিয়াটি হচ্ছে খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। সেই দলটি দুঃশাসন চালিয়ে, অর্থ লুটপাট করে, বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের ধস নামিয়ে দিয়ে, বাংলাদেশে গণহত্যা চালিয়ে, তাদের প্রধান থেকে শুরু করে পুরো ক্যাবিনেট পালিয়ে গেছে। কয়েকজন ধরা পড়েছে, ধরা না পড়লে তারাও পালিয়ে যেত। মধ্য সারির নেতারা পালিয়ে গেছে, নিচের সারির নেতারা পালিয়ে গেছে। এখন কর্মী লেভেলে কেউ কেউ চুপচাপ আছেন, দলের হাল ধরার মতো কেউ নাই। সুতরাং সেই কারণে আমি আওয়ামী লীগকে এখন আর আলোচনার মধ্যে ধরছি না, যদিও আওয়ামী লীগ বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল ছিল। তো বিএনপি যেহেতু বড় একটা রাজনৈতিক দল, এবং এখন যদি একটি নির্বাচন হয়, সেই নির্বাচনটি এখন হোক, 2 বছর পরে হোক, 1.5 বছর পরে হোক, সেই নির্বাচনে বিজয়ী হয়ে, অর্থাৎ জনগণ যদি ভোট দিতে পারেন, নিশ্চয়ই জনগণ ভোট দিতে পারবেন। শেখ হাসিনার মতো ভোটার ছাড়া নির্বাচনও ডক্টর ইউনূসের সরকার করবে না, দিনের ভোট রাতেও করবে না। নিশ্চয়ই জনগণ ভোট দিতে পারবে এমন একটি নির্বাচনই তিনি করবেন। তো জনগণ ভোট দিবে, এবং সেই ভোটে
মানে যদি বলা হয় যে কার বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, নিশ্চিত করেই বলা যায় যে বিএনপির বিজয়ী হওয়ার সম্ভাবনা, সেটা বিএনপি জোট করুক অথবা জোট না করুক। তো সেই হিসেবে বিএনপি অল্প সময়ের মধ্যে নির্বাচন চাইবে, 4 বছরের প্রসঙ্গ বা সরকারের মেয়াদ যখনই একটু বেশি হতে যাচ্ছে বলে মনে হবে, তখন বিএনপির পক্ষ থেকে এরকম প্রতিক্রিয়াটা অস্বাভাবিক নয়। তবে আমরা যেহেতু সংস্কারের কথা বলছি, আমরা যেহেতু কিছু পরিবর্তনের কথা বলছি, সংস্কার চাইলে, পরিবর্তন চাইলে সরকারকে তো সময় দিতে হবে। সরকারকে কিন্তু তারা কাজ করবেন কিভাবে? কিন্তু আমরা কয়েকদিন ধরেই বিএনপি নেতাদের যে বক্তব্য শুনছি, তারা আর সময় দিতে চাচ্ছেন না। তারা বলছেন যে রাজনৈতিক একটি সরকার এসে আসলে সংস্কারটা করা প্রয়োজন এবং সেটিই করবে। আমি আপনার এই প্রশ্নের পরের অংশে বলবো, কিন্তু বিএনপি আর সময় দিতে চাচ্ছেন না এরকম কথা বিএনপির কোন নেতা বলে নাই। আমি এটার ব্যাখ্যা দিতে পারবো যদি পরবর্তী অংশে আপনি জানতে চান। নিশ্চয়ই। আমি একটু শওকত মাহমুদের কাছে যেতে চাই, আপনার মন্তব্য একটু শুনবো প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে। আমি সাক্ষাৎকারটি পুরোপুরি শুনেছি। সকালবেলায় আমি ইন্টারনেটে শুনেছি, এবং ইন্টারনেটে শোনার পর আমি যখন বিভিন্ন টিভি চ্যানেলে এই ধরনের একটা শিরোনাম দেখলাম যে প্রধান উপদেষ্টা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হতে 4 বছর বা তার কম হতে পারে, কথাটা কিন্তু তিনি বলেন। এবং এটা গোলাম মুর্তজা, আমার স্নেহধন্য সাংবাদিক, যে কথাটি বলেছেন, যে এরপর কিন্তু আল জাজিরার পক্ষ থেকে তিনি সাক্ষাৎকার নিয়েছেন, তিনি জিজ্ঞেস করছেন আপনি কি অন্তর্বর্তী সরকারের মেয়াদের 4 বছরের কথা বলছেন, তখন কিন্তু তিনি না বলেছেন। এই বলার পরেও যদি এই ধরনের শিরোনাম হয়, তাহলে এটা আমি মনে করি যে এটা গোটা জাতীয় মানুষের একটা বিভ্রান্তি সৃষ্টি করবে। তিনি এই কথাটি বলেন, তিনি সংসদের মেয়াদের প্রস্তাবনার ক্ষেত্রে বলেছেন যে এরকম একটি পরিকল্পনা আছে ও প্রস্তাব আছে, সংসদের মেয়াদ 5 থেকে 4 বছর করা, এই পর্যন্তই তিনি বলেছেন। আল জাজিরার এই সাক্ষাৎকারটি আমার মনে হয় যে প্রফেসর ইউনুস এই পর্যন্ত যত সাক্ষাৎকার দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি নিউজ মেকিং সাক্ষাৎকার। এখানে ট্রাম্পের প্রসঙ্গে এসছে, রিপাবলিকানদের প্রসঙ্গে এসছে, ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপার এসছে, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রসঙ্গে এসছে, তার ভারতে আশ্রয় থাকার কথা এসছে, এবং পলিটিক্যাল স্কিম যেটা এই সরকার করতে চায় সেই ব্যাপারে কথা বলছে। এটা খুব ইলাবোরেট একটা ইন্টারভিউ। সেই ইন্টারভিউতে তিনি কোথাও এই কথাটা বলেন। এটা প্রেস সচিব যে কথাটা ব্যাখ্যা দিয়েছেন দেরিতে হলেও মনে করি এটা সম্পূর্ণ সত্য, তিনি বলেন। তবে এই মিডিয়াতে এই ধরনের শিরোনাম প্রচারের পরে কোন কোন রাজনৈতিক নেতা এবার বলেও ফেলেছেন যে 4 বছর কেন লাগবে। আসলে সবকিছু দেখে তারপরে আমার মনে হয় যে প্রতিক্রিয়া দেওয়া উচিত। একটা কথা তো জনমনে আছে, সেটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে যে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, সেটা হচ্ছে 5 বছরের মেয়াদ শেষে নির্বাচনের আগে 3 মাস আগে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, তার অধীনে নির্বাচন। অতএব ওই তত্ত্বাবধায়ক সরকারের কাজ হচ্ছে শুধু নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সেই অনুযায়ী প্রশাসনকে সাজানো। এখন যেই অন্তর্বর্তী সরকার এসছে, সেই সরকারটি আওয়ামী লীগের এই বিতর্কিত নির্বাচনের পর আওয়ামী লীগ শপথ নিয়ে যখন যাত্রা শুরু করেছে, তখন এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে। তাহলে মনে হতে পারে যে আর বাকি 5 বছরে কি আর কোনো নির্বাচন হবে না? ওই আওয়ামী লীগের যে মেয়াদ পাওনা আছে, এই পাওনা মেয়াদ কি এখন অন্তর্বর্তী সরকার প্রয়োগ করবে যে তার ক্ষমতায় থেকে দেওয়ার জন্য আরো 4 বছর তারা থাকবে? এটা প্রশ্ন উঠতে পারে। কিন্তু বিষয় হচ্ছে, আগের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে এই অন্তর্বর্তী পার্থক্য হচ্ছে এটি একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসছে, এবং তার ম্যান্ডেটও পরিষ্কারভাবে আগেই পরিষ্কার করা আছে যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদের বিদায়। তো এই ফ্যাসিবাদের বিদায়ের প্রকল্পে আপনার কতগুলো সংস্কারের প্রস্তাবনা, এটা বিএনপি আগেও করেছে, অন্যান্য রাজনৈতিক দল করেছে, এবং সেটা কাজ শুরু হয়েছে। এবং গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে পরিষ্কার করে বলেছেন যে অত্যাবশ্যকীয় সংস্কারের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার আগে না নির্বাচন আগে, ডিম আগে না মুরগি আগে, এই ধরনের একটা বিতর্ক আমাদের মধ্যে থাকলেও এটাকে তিনি বলেছেন অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন হবে। এখন নানা মহলে আলোচনায় সংস্কারগুলো যদি রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে কি হবে? ইতিমধ্যে অ্যাটর্নি জেনারেল একটা আলোচনা সভায় বলেছেন যে সংস্কারগুলো অধ্যাদেশ আকারে জারি করা সম্ভব, কিন্তু সংবিধান বিষয়ে যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো অধ্যাদেশ আকারে জারি করা সম্ভব নয়, সংবিধানে বাধা আছে। তাহলে কিভাবে এটা হবে? এটা নিয়ে একাডেমিক ডিবেট চলছে, এবং বাস্তবেও ডিসেম্বরের পরে যখন সংস্কার প্রস্তাবগুলো আসবে, তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে, সেইখানে এই কথাগুলো উঠবে যে কিভাবে, কি লিগ্যাল ফরম্যাটে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। সেই জায়গায় পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে
এই অন্তর্বর্তী সরকারের একটা চুক্তি হতে পারে যে আপনারা চুক্তিবদ্ধ হন যে আপনারা নির্বাচিত হওয়ার পরে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবেন। তারপরে কোন কোন সংস্কারে তারা রাজি, কোন কোন প্রস্তাবনায় রাজি না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো আমি মনে করি যে প্রফেসর ইউনূস কোনোভাবেই এটা বলেননি যে 4 বছরের মেয়াদ হবে, এবং এটা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগে নেই। এবং তিনি যৌক্তিক সময়ের যে কথাটা বলেছেন, আমরা এই যৌক্তিক সময়ের রূপরেখাটা, আমরা যৌক্তিক সময়ের এই প্রস্তাবনাটা আমরা ডিসেম্বরের পরে সংস্কার প্রস্তাবগুলো জমা হওয়ার পরই আমরা পাবো, কারণ তিনি সেভাবেই আমাদের কাছে কথা দিয়েছেন যে তারপরেই তিনি রোড ম্যাপটা ডিক্লেয়ার করবেন। সেই জায়গায় বিএনপি যারা ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষমান নির্বাচনের মাধ্যমে, আমি মনে করি তাদের মধ্যে অস্থিরতা থাকতেই পারে। গোলাম মুর্তজা যেটা বলেছেন, হ্যাঁ তারা আশা করছে যত তাড়াতাড়ি হয়, কারণ দেশের যে অবস্থা বিরাজমান, যত যাই বলুন, প্রেস সেক্রেটারি কথা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, আমি এটা একমত নই। কারণ প্রতিদিন রাস্তা ব্লক হবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাত্রার পথে আটকে থাকবে, এটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির সুষ্ঠুতার পরিচয় নয়, বলা যায় না। কারণ তাহলে কিভাবে প্রশাসন কাজ করছে? প্রশাসনের ডেইলি রুটিন ওয়ার্ক বা যেগুলি প্রতিদিন সমস্যার উদ্ভব হচ্ছে, এটা তো সমাধান করতে হবে। কারণ মানুষের মধ্যে তো একটা ভয়াবহ একটা ইয়ের জন্য আমি শওকত মাহমুদ, আমি এই প্রসঙ্গ নিয়ে আসলে আবারও আসবো একটা বিরতির পরে। গোলাম মুর্তজা, আপনার কাছে যাবো। আমি বিরতি থেকে ফিরে এসে রুহুল কবির রিজভী আজকে একটি কথা বলেছেন যে এই সরকার যতদিন থাকবে ততই সমস্যা থাকবে। এই প্রসঙ্গে আসলে আমরা কথা বলবো। একটা বিরতি থেকে ফিরে এসে দুজনেই থাকুন আমার সাথে। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন শওকত মাহমুদ এবং গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা, আমি বিরতির আগে বলে গিয়েছিলাম যে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, এই সরকার যতদিন থাকবে ততই সমস্যা থাকবে, এটি বিএনপি বলছে। এই কথা আসলে তারা আসলে দ্রুত নির্বাচন চায় কিনা, এরকম কিছু মনে হচ্ছে কিনা? আর পাশাপাশি সাথে আরেকটা প্রশ্ন থাকবে আমার, খুব সংক্ষেপে জানতে চাইবো যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, সেটি আসলে সম্ভব কিনা? আপনি শেষটা দিয়ে শুরু করি। 1 মাসের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে, এটি মোটেই অসম্ভব কিছু নয়। এটা অবশ্যই সম্ভব এই কারণে যে জুলাই গণহত্যার জীবন্ত প্রমাণ, অসংখ্য স্থিরচিত্র, অসংখ্য ভিডিও চিত্র এবং শেখ হাসিনার মুখের কথা, শেখ হাসিনার অর্ডার সহ সব তথ্য প্রমাণ আমাদের সামনে রয়ে গেছে। যখন পুরনো কোনো একটা হত্যাকাণ্ডের বিচার করতে হয়, তখন সেই হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ জোগাড় করতে বহু সময় লেগে যায়। আর এটা তো জীবন্ত, এটা তো বাংলাদেশের সব মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে শেখ হাসিনা হুকুম দিয়ে, শেখ হাসিনা তার যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সবাইকে দিয়ে গণহত্যা পরিচালনা করলো। তো সেই গণহত্যার প্রতিবেদন 1 মাসের মধ্যে দিতে বলা হয়েছে, এটা খুবই সম্ভব। তবে আমি এখানে একটা জায়গাতে শুধু সতর্ক হতে বলবো সরকারকে, যে এটা দৃশ্যমানভাবে দেখা যাওয়া হত্যাকাণ্ড। সুতরাং গণহত্যার এই জায়গাটিতে আমরা যেন কোনোভাবেই তাড়াহুড়া করতে গিয়ে এই মামলাটিকে বা এই বিচারটিকে কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ না করি, কোনোভাবে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে যে এই কাজটি ঠিক হলো না, তড়িঘড়ি করে তাকে বিচার করা হলো, শাস্তি দেওয়া হলো। কারণ সব প্রমাণ রয়ে গেছে। 1 মাসের জায়গায় যদি 1.5 মাস লাগে, 2 মাস লাগে, আমি সেই সময়টা দিতে রাজি, কিন্তু বিতর্ক যেন তৈরি না হয়, এটা সরকারকে সতর্ক থাকতে হবে। বিচারালয়কেও, মানে যারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত, তাদেরও সতর্ক থাকতে হবে, দেশের স্বার্থে, এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বার্থে, কারণ কোনোভাবে যেন বিতর্কটা তৈরি না হয়। আর বিএনপির কথা যেটা বলছিলেন, দেখেন বিএনপির জায়গা থেকে যে কথাগুলো বলা হচ্ছে, আমি আগের অংশে বলেছি যে বিএনপি যেহেতু মনে করছে যে তারা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে এবং এই নির্বাচনটি যত দ্রুত হবে তাদের ক্ষমতায় যাওয়াটা তত সহজ, বিএনপি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের জায়গা থেকে এই কথাটা মোটেই অস্বাভাবিক কোনো বিষয় নয়। কিন্তু রুহুল কবির রিজভী যে কথাটা বলেছেন, যে একেবারে সরাসরি করে ডক্টর মোহাম্মদ ইউনূস 4 বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন, কেন সংস্কারের জন্য 4 বছর লাগবে, আমার ধারণা, রিজভী ভাই নিশ্চয়ই কিছু মনে করবেন না আমার এই কথায়, যে আমার ধারণা রিজভী ভাই আসলে নিজে আল জাজিরার যে ইন্টারভিউ, কোনো অনুবাদ করে থাকলে সেটা আমি বলতে পারবো না, বাট ওই আল জাজিরার ইন্টারভিউ তিনি পুরোটা শুনেছেন বলে আমার কাছে মনে হয়নি। রিজভী ভাই যদি আল জাজিরার ওই ইন্টারভিউটা পুরোটা শুনতেন, তাহলে আমার ধারণা তিনি এই কথা বলতেন না।
আর এটা আমার বক্তব্য, কারণ যে কথা বলেন নাই রিজভী ভাই সরাসরি সেই কথা বলেছেন। রিজভী ভাইয়ের মতো বিএনপি নেতার কাছ থেকে আমি এই কথা প্রত্যাশা করি না। আর সংকট বাড়বে এটাও বিএনপির একটা রাজনৈতিক অবস্থান, বিএনপি অতি দ্রুত নির্বাচন চায়। তবে আমার ওই জায়গাতে বক্তব্য, বিএনপি নির্বাচন চাই সেটার সঙ্গে আমার বিরোধ নাই, কিন্তু সরকারকে সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ, সেই সময়টা ট্রেনকে সঠিকভাবে চালানোর মতো সময় অবশ্যই দিতে হবে, এবং আমার ধারণা বিএনপি সেটা দিতে রাজি আছে রাজনৈতিকভাবে, এখন যে কথাই বলুক না কেন। ধন্যবাদ। শওকত মাহমুদ, গণহত্যার তদন্ত বা বিচার সেই প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাইব। দেখুন, গণহত্যার মানে টাটকা প্রমাণ রয়েছে এবং এই প্রমাণগুলো কোনো নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এবং এটা দৃশ্যমান প্রমাণ। সেই ক্ষেত্রে এই ট্রাইব্যুনালের পক্ষ থেকে আমি মনে করি যে তারা প্রাক তদন্ত ইতিমধ্যে শেষ করে ফেলেছে, কারণ তারা বিভিন্ন জায়গায় গেছেন, গিয়ে কথাবার্তা বলেছেন। সেই জায়গায় তদন্ত 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন তৈরি হওয়া সম্ভব, এবং তাড়াহুড়া না করলে আমার মনে হয় যদি 1 মাসের জায়গায় 2 মাসও হয় সেটা কোনো অসম্ভব বিষয় নয়, এবং সেটা কোনো অগ্রহণযোগ্যতার মানদণ্ডেও পড়বে না। তবে গোলাম মুর্তজার ওই কথার সঙ্গে আমি একমত, তাড়াহুড়া করার নামে বিচারকে যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করা যায় সেই বিষয়টিও কিন্তু এটা ভাবতে হবে। আমরা মনে করি যে এটা বাংলাদেশে এমন গণহত্যা হয়নি, দৃশ্যমান গণহত্যা হয়নি, এবং এগুলোর প্রমাণ সব টাটকা রয়েছে। সেই জায়গায় এটা আমার মনে হয় যে 1 মাসের মধ্যে যেটা কোর্ট সময় দিয়েছে সেটা করা সম্ভব। এটা অন্য কোনো মামলার মতো, যেমন সাগর রুনি হত্যা মামলার তদন্তের মতো আপনার 96 সালের ঘটনা এখন থেকে তদন্ত শেষ হচ্ছে না, এরকম এটা হওয়ার কোনো কারণ নেই। এবং এটা আমার কাছে মনে হয়েছে যারা চিফ প্রসিকিউটর বা চিফ ইনভেস্টিগেটিং অফিসার, তাদের কনফিডেন্স আমার কাছে মনে হচ্ছে তারা যথেষ্ট প্রমাণাদি তাদের কাছে এসছে, এবং তারা আইনের যে ধারাগুলো উল্লেখ করছে, গণহত্যা যারা চালিয়েছে এবং গণহত্যা চলার সময় যারা বাধা দেয়নি ক্ষমতায় থেকে, মানে পারপেট্রেটর বলা হচ্ছে যারা, সেই জায়গাতেও কিন্তু তারা অপরাধী হিসেবে অতএব তারা মোটামুটি একটা আমি মনে করি যে একটা চার্জশিটের একটা খসড়া তারা এঁকে ফেলছে। জি, এই জায়গাটা, এই যে শওকত ভাইয়ের সাথে খালি একটা জিনিস যোগ করি, সরকারের জায়গা থেকে, ট্রাইব্যুনালের জায়গা থেকে এই ব্যাখ্যাটা আরো বারবার দেয়া দরকার। গণমাধ্যমেরও দায়িত্ব, যে ধরেন সালমান রহমানকে গ্রেপ্তার করে বলে না না সালমান রহমান তো হত্যা করে নাই, তৌফিক এলাহি চৌধুরী তো হত্যা করে নাই। হ্যাঁ সত্য, হত্যা করে নাই, কিন্তু ওই হত্যাকাণ্ড ঠেকানোর ক্ষমতা তার ছিল, ঠেকানোর দায়িত্ব নেওয়াটা তার দরকার ছিল, কারণ সে যে মানে নেতা, তারা সেই কাজগুলো করেনি। সেই 1973 সালের ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনের ধারায় সুস্পষ্ট করে বলা আছে যে আপনার ক্ষমতা ছিল, সক্ষমতা ছিল, কিন্তু আপনি এই হত্যাকাণ্ডটা ঠেকান নাই। সেই হাতে আপনাকেও ওই হত্যাকারী হিসেবে আপনি এখানে বিচারের মুখোমুখি হবেন। সুতরাং এই কারণেই এদেরকে এই মামলায় বিচার করা হচ্ছে। এদের ট্রাইব্যুনালের পক্ষ থেকে, গণমাধ্যমের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বারবার করে এই কথাটা বলা দরকার যে যারা যে বিতর্ক তৈরি করতে চাচ্ছেন তারা যেন বিতর্ক তৈরি করতে না পারে। একদম পরিষ্কার দুজনের বক্তব্যই। আমি তিতুমির কলেজের যে আন্দোলন চলছে সেটি নিয়ে কথা বলবো, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি শিগগির। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন শওকত মাহমুদ এবং গোলাম মুর্তজা। শওকত মাহমুদ, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই। যে আমরা দেখলাম, সারাদিনই দেখলাম যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ আটকে রেখে বিক্ষোভ করলেন, এবং সন্ধ্যের কিছু আগে তারা বিক্ষোভ তুলে নিলেন, আবারও সন্ধ্যার সময় আবারও তারা বসছেন। এখনও যেটি চলছে, হুট করে একটি কলেজ এসে বিশ্ববিদ্যালয়ের দাবি করছে। এই 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 বিক্ষোভের ব্যাপারে আসলে কি বলবেন? মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে যদিও বলছেন প্রেস সচিব। দেখুন, এই দাবিটি ন্যায়সঙ্গত দাবি, এটা অনেক পুরনো দাবিও। অনেক তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ হওয়ার মতো উপযুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আজকে যেই ঘটনাটি ছাত্ররা করেছে তাদের বিক্ষোভের মধ্য দিয়ে যেটা জানা দিয়েছে, বিক্ষোভের মধ্য দিয়ে সেরকম সহিংসতা হয়নি, কিন্তু ট্রেনের ঢিল মারা, রাত পথ আটকে দেওয়া, এই বিষয়গুলো আমাদের জন্য একটা পীড়াদায়ক। একই সঙ্গে আশুলিয়াতেও এই 2 গার্মেন্টস শ্রমিকদের মধ্যে মারামারি, এবং এটা সবাই জানেন যে আশুলিয়ার সংকটটি আমরা শেষ করতে পারছি। আসলে এই যে ছাত্ররা করছে আন্দোলন, তিতুমির কলেজের ছাত্রদের কথাই বলি, তাদেরকে শেষে গিয়ে মহাখালী রেল ক্রসিং থেকে ফিরিয়ে নিয়ে এসছে তিতুমির কলেজের শিক্ষকরা।
আমার কথা হচ্ছে গভর্নমেন্টের মধ্যে হু ইজ রেসপন্সিবল, কে আছেন যে তাদের সঙ্গে আলোচনা করবে। কিছু হলেই তারা চলে আসেন সচিবালয়ে, এসে শিক্ষা ও মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করেন। আমার মনে হয় গভর্নমেন্টকে এই বিষয়ে নাগরিকদের আশ্বস্ত করার জন্য তো গভর্নমেন্টের একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ একটা তৈরি করা উচিত, টিম তৈরি করা উচিত। যেখানে যেখানে এই সমস্যা হবে সেখানে এই কমিটিটা গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে, একই সঙ্গে যে মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছে তাদের সঙ্গে কথা বলে এটা সমাধান করবে। তাহলে একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তাদেরকে ওখানে কাজ পেলে দৌড়ে যেতে হবে, তার চাইতে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ এটা শুধু আর্মি বা পুলিশ দিয়ে আপনার রাস্তা থেকে কতখানি সরাবেন, এবং এই আর্মি বা পুলিশ তারা কেউ আপনার বল প্রয়োগের পক্ষে নয়, এবং সরকারও নয়। সরকার মনে করে যে বিগত সরকার যেভাবে আন্দোলনের উপর দমন পীড়ন করেছেন এইভাবে তারা করবেন। অতএব না করলে তাদের সঙ্গে আলোচনার পথটা যাতে খোলা থাকে এবং আলোচনা করার জন্য একটা টিম থাকে, একটা প্রধান উপদেষ্টার অধীনেই কিন্তু এরকম করা উচিত। যে বলা হচ্ছে যে তারা শিক্ষকরা বলেছে যে তারা শিক্ষা প্রশাসনের সঙ্গে কথা বলে জানাবে, সন্ধ্যার পরে তারা আবার নেমেছে এই কারণে যে তারা আমি মনে করি যে সরকারকে এই বিষয়টি সিরিয়াস হওয়ার প্রয়োজন আছে, কারণ এটা একটা নিত্যদিন, কারণ একটা প্রবণতা ছড়িয়ে পড়ছে যে রাস্তায় নামলেই সড়ক বন্ধ করলে। জি জি শওকত মাহমুদ, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আমি বুঝতে পেরেছি আপনার কথা। একটু গোলাম মুর্তজার কাছে শুনতে চাই, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এই যে তিতুমির কলেজের যে সমস্যাটি আমরা এখন দেখছি, এই সমস্যাটি শুরু করে দিয়ে গেছে আরেফিন সিদ্দিকী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অহেতুক অবিবেচনাপ্রসূত উদ্ভট এক সিদ্ধান্ত নিয়ে 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে সমস্যাটাতে প্রকট করে গেছেন, এবং বিগত ফ্যাসিস্ট সরকার এই সমস্যাটাকে শুধু প্রকটই করেছেন, এবং এই সরকার দায়িত্ব নেয়ার পরে এখন পর্যন্ত সেদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেননি বা চেষ্টা করতে পারেননি। এবং এই 7 কলেজের শিক্ষার্থীরা অবিরত আন্দোলন করে যাচ্ছেন, এবং আন্দোলনের যৌক্তিকতা হচ্ছে তারা এক ধরনের অনিশ্চিত অবস্থার মধ্যে আছেন, এই কারণে এই আন্দোলনটার যৌক্তিকতা আছে। আর আরেকটা জায়গা আমার যেটা মনে হয় যে একটা কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের আসলে এই রকমের বহু ক্ষতি হয়ে গেছে বিগত সময়গুলোতে। বিগত ফ্যাসিস্ট সরকারের 15 বছরে অসংখ্য কলেজকে, যে কিছু ভালো কলেজ, কিছু অত্যন্ত কি বলবো মানসম্মত নয় এরকম কলেজকেও বিশ্ববিদ্যালয় কলেজ করে গেছে। এতে শেষ বিচারে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার, বিশেষ করে উচ্চ শিক্ষা ব্যবস্থার একটা ভয়াবহ ক্ষতিই হয়েছে। আমার মনে হয় এখন এই জায়গাটিতে একটা কমিশন, প্রথমত কথাই 7 কলেজের সমস্যার সমাধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করেছে, এর সমস্যার সমাধান করা দরকার। আর এই 7 কলেজ সহ এই কোন কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ হবে, কোন কলেজটি বিশ্ববিদ্যালয় হবে, সেটার জন্য একটা কমিশন করা দরকার, আলাদা করে অতি দ্রুত এটা সমাধান করা দরকার। আর এই যে তিতুমির কলেজের বিক্ষোভ এবং বিক্ষোভকে কেন্দ্র করে যে ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করা শিশু সহ অন্যরা আহত হওয়া, তিতুমির কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারাও যদি আয়নার সামনে দাঁড়িয়ে এই চেহারাটা দেখেন, তো তাদেরকে যদি মূল্যায়ন করেন নিশ্চয়ই তারাও লজ্জিত হবেন। তাদের আন্দোলন নিয়ে আমার কোনো কথা নেই, আন্দোলন করতে পারেন, কিন্তু মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। আর এই যে মানুষ আহত হয় এই জায়গাটিতে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখতে হবে। অচিরেই নিশ্চয়ই এই সমস্যাগুলোর আসলে সমাধানও একটি দরকার, আপনি যেটি বলেছেন। দুজনের কাছে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সংবাদ সম্প্রসারণে সময় দেওয়ার জন্য। এই ছিল RRN স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।